নমস্কার। পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। দেখতে দেখতে ৪ দফার ভোট শেষ। আর ৩ দফা ১ তারিখ সারা ভারতবর্ষেও ভোট শেষ। তো এই ভোট কিছু কিছু নেতাকে সামনে তুলে নিয়ে আসে প্রচারে, এবং তারপরে ৪ তারিখে ফলের পর কিছু নেতাকে দেখবেন তারা হয়তো এগিয়ে যাবে, কিছু নেতা হয়তো ফলের পর অনেকটা তলিয়েই যাবেন রাজনীতি থেকে, বা অনেকটা রাজনীতি থেকে দুর্বল হয়ে যাবেন। আমি বাংলার রাজনীতিতে যদি দেখি, যে প্রত্যাশা জাগিয়ে আলোর মধ্যে থেকে যে নেতা শুরু করেছিলেন, বর্তমানে যে সময়ের সঙ্গে যে রাজনীতি চলছে, সেখানে কিন্তু এই যে চতুর্থ দফার যে ৪ দফার ভোট হলো, প্রচারের দিক থেকে কিন্তু তিনি অনেক পিছিয়ে গেছেন। আর ভূমিকা বাড়িয়ে লাভ নেই, আমি সরাসরি নওশাদ সিদ্দিকীর কথা বলছি। নওশাদ যে প্রত্যাশা বাড়িয়ে বাংলায় রাজনীতি শুরু করেছিলেন, এবং আমরা দেখেছিলাম যে নওশাদ যেভাবে উঠে আসছিলেন, যেভাবে বাঙালি সংখ্যা লঘুদের, মুসলিমদের মুখ হয়ে উঠছিলেন, সেটা বোধহয় আমি জানি না, ভোটের রেজাল্ট না বেরোনো পর্যন্ত বোঝা যায় না, কিন্তু প্রচারের দিক দিয়ে সেটা সত্যি আঘাতপ্রাপ্ত হয়েছে। বিশেষ করে নওশাদের দুটো সিদ্ধান্ত, সেটা তার পায়ে কুড়ুল মারা সমান কিনা সেটা তো আমরা আলোচনা করব 4 জুনের পর। কিন্তু প্রচার থেকে, যে মূলধারার যে প্রচার, যে বলা যেতে পারে মিডিয়ার যে প্রচার, যে কাগজ বা অডিওভিজুয়াল চ্যানেল, তার থেকে কিন্তু নওশাদ বর্তমানে অনেকটা দূরে চলে গেছেন। ডে টু ডে তার প্রচার বিশাল কোনো খবর হয় না। কারণ নওশাদ প্রথম থেকে জোট নিয়ে অনেক দূর কথা এগিয়েছিল, তার কংগ্রেস এবং সিপিএমের সঙ্গে জোট করবে বলে। কিন্তু যত না কংগ্রেস, কারণ কংগ্রেসের থেকেও তার সিপিএমের সঙ্গে রিলেশন খুব ভালো, এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু জোটটা শেষ পর্যন্ত হয়নি। বহুদিন ধরে টালবাহানা চলছিল, কে কটা আসনে দাঁড়াবে, কী করবে না করবে, কিন্তু আলটিমেট কিন্তু জোটটা দানা বাঁধল না। সেখানে উল্টে নওশাদ সিদ্দিকী বললেন যে বিমান বোস ওনারা চাননি বলেই হননি। কিন্তু পুরো জিনিসটা আবার করে সারফেসে কেন আমি এটা নিয়ে আলোচনা করছি, কারণ যাদবপুরের ভোটের আগে এটা কিন্তু আবার সারফেসে এসেছে। যাদবপুরের ভোটের আগে সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন যে নওশাদ ইচ্ছা করে জোটটা চাননি, তার কাছে সমস্ত হোয়াটসঅ্যাপ মেসেজ আছে, সেখানে দাঁড়িয়ে নওশাদ চাননি যেই জোটটা হোক। সেই কারণে আজকে নওশাদ এখানে এসে বলছেন যে সিপিএমের জন্য জোট হয়নি, বিমান বোসকে উনি দোষারোপ করছেন, সেটা নয়। কারণ নওশাদ কিন্তু নিজেই জোটটা চাননি, এবং নওশাদের সঙ্গে যথেষ্ট আলাপ আলোচনা হয়েছে। উনি আর কি বসে থাকার পর উনি নিজে আলিমুদ্দিনে কথা দিয়েও আসেনি, যেটা বিমান বসু বলেছিল। তো ফলে কংগ্রেসের সঙ্গে নওশাদ বারবার করে, অধীর চৌধুরী আমরা 2021 সালেও দেখেছিলাম, যেখানে দাঁড়িয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আব্বাস সিদ্দিকীর সঙ্গে অধীর চৌধুরী আর কি যখন বলছিলেন, সেখানে একটা মনোমালিন্য হয়, অধীর চৌধুরীকে থামতে বলা হয়, অধীর চৌধুরী বসে যেতে বলেন। সেটা অনেক পুরনো স্টোরি, কিন্তু তখন থেকেই আইএসএফের সঙ্গে, আইএসএফকে কংগ্রেস নয় সিপিএম তার থেকে আসন দেবে, এটাই কিন্তু প্রদেশ কংগ্রেসের স্টান্স ছিল। তো তার থেকে ঘুরে গিয়ে আমরা দেখলাম যে একটা জোট পশ্চিমবঙ্গে, সেটা একটা হয়তো দানা বাধ্য, যে কংগ্রেস আর কি কংগ্রেস আর আইএসএফ সরাসরি লড়াই হতো না, সিপিএম তার থেকে আসন দিলে একটা বড় জোট তৈরি হয়, বা জোট হোক বা সমঝোতা হোক বা সিট অ্যাডজাস্টমেন্ট হোক, যে নামেই আপনি ডাকুন না কেন, আর একটা শক্তি হিসেবে দেখা দিত। কিন্তু সেটা আমরা দেখলাম সেটা হলো না। এবং সেখানে নওশাদ বললেন, বিবৃতি আমি আনন্দবাজারেই দেখলাম, যে তাকে মালদা থেকে ক্যান্ডিডেট দিতে চেয়েছিলেন, কেন হয়নি, সেটার জন্য হয়নি। তো এই অবস্থায় দেখে নওশাদের প্রথম যেটা জায়গা, সেটা হচ্ছে প্রথম যদি বলা যেতে পারে, আমরা যেটা ভুল কিনা সেটা তো 4 তারিখের ফলে হবে, কিন্তু উনি কিন্তু একা লড়াইটা এক জায়গায় একা নিয়ে গেলেন। সেখানে দাঁড়িয়ে এবারে লড়াইটা যে সংখ্যালঘুদের কাছে, মুসলিমদের কাছে ওনার প্রভাব কত দূর, সেটা কিন্তু এই লড়াইটা একা। যেখানে আমরা দেখেছিলাম নওশাদকে আর কি কারাগারের ভেতরে থাকা দীর্ঘদিন, তারপরে উনি যেভাবে আন্দোলনটাকে টেনে নিয়ে যাচ্ছিলেন, সংখ্যা মুসলিমদের মধ্যে উনি বাঙালি মুসলমানদের মধ্যে নিজের একটা আইডেন্টিটি গড়ে তুলতে পেরেছিলেন, যেখানে উনি উগ্র ধর্মচারণের কথা বলছেন না, উনি শিক্ষিত মানুষদের ভাষা বলছেন, উনি ধ্বংসের কথা বলছেন না, উনি একটা গঠনমূলক রাজনীতির কথা বলছেন। তো সেখানে নওশাদকে নিয়ে কিন্তু একটা সম্ভাবনার ক্ষেত্র তৈরি হচ্ছিল, যে উনি কি পশ্চিমবঙ্গে সেই অর্থে বা মুসলিম সংখ্যালঘুদের কোনো, বাঙালি মুসলমানদের কোনো নেতা নেই সেরকম গ্রহণযোগ্য, যে অ্যাক্রস অল দ্য স্টেট যে বাঙালি মুসলমানদের নেতা হবে, সেটা নওশাদকে দিয়ে দানা বাজছিল। আব্বাস এখন পেছনের সারিতে চলে গেছেন, আব্বাস ধর্মীয় নেতা হিসেবেই আছেন, আর তিনি রাজনীতির আঙিনায় নেই, কিন্তু নওশাদ তো রাজনীতির আঙিনায় আছেন। তো সেটাকে নিয়ে, নওশাদকে নিয়ে যখন একটা সম্ভাবনার ক্ষেত্র তৈরি হচ্ছিল,
সেই সম্ভাবনার ক্ষেত্রটা আরও বেড়েছিল যখন নওশাদ সিদ্দিকী সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করেছেন এবং ভোট ঘোষণার অনেক দিন আগে, আমার এখন আর ঠিক সময়টা মনে নেই, দিনটা সঠিকভাবে মনে নেই, কিন্তু উনি কিন্তু অনেক দিন আগেই ঘোষণা করেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উনি চ্যালেঞ্জ জানাবেন ডায়মন্ড হারবারে, এবং সেখানে দাঁড়িয়ে যথেষ্ট উনি বাজার গরম করেছেন, উনি ফুটেজ নিয়েছেন, দিনের পর দিন বিধানসভার বাইরে বলেছেন যে আমি অভিষেককে করেছি, ভয় ধরে গেছে, নানা ব্লা 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 চলতে থেকেছে, তো থেকেইছে। ডায়মন্ড হারবার কেন্দ্র নৌসাদের জন্য ছেড়ে রেখে অন্যরা যারা সিপিএম বা কংগ্রেস কোনো প্রার্থী দেয়নি, কিন্তু শেষ পর্যন্ত নৌসাদ বলা যেতে পারে পর্বতের মুশিক প্রসব করলেন। সেখানে দাঁড়িয়ে উনি শেষ পর্যন্ত বললেন যে ওনার দল ওনাকে অনুমতি দেয়নি, কারণ ওনাকে তো সারা এটা লোকসভার ভোট, উনি বিধানসভায় পার্টির অন্যতম মুখ, ওনাকে তো সারা রাজ্য জুড়ে প্রচার করে বেড়াতে হবে, তাই জন্য দল নাকি ওনাকে অনুমতি দেয়নি। তো সেটাই যদি হয় তাহলে ওনার আগে থেকে এরকম বাজনা বাজানোর তো কোনো দরকার ছিল না। ওই যেটা বললাম পর্বতের মুশিক প্রসব, সেখানে দাঁড়িয়ে উনি ওনার যে কেরিয়ার গ্রাফ তৈরি করছিলেন, উনি যে সামনের সারিতে এগিয়ে আসছিলেন, উনি যে একটা চোখে চোখ রেখে কথা বলছিলেন, শাসকের চোখে, যেখানে ওনাকে জেলে যেতে হয়েছিল, তারপরে বেরিয়ে এসেও উনি চোখে চোখ রেখে কথা বলছিলেন, সেই জায়গায় কোনো একটা জায়গায় কিন্তু সেটা আঘাতপ্রাপ্ত হলো। এবং আমরা জানি যাদবপুরের মধ্যেই, যাদবপুর লোকসভা কনস্টিটিউয়েন্সির মধ্যেই ভাঙড়টা পড়ে। সেই ভাঙড় কিন্তু নৌসাদের বলা যেতে পারে বিধানসভা এলাকা। তো এবারের ভোট এটা কিন্তু অন্যতম বড় জায়গা, যে ভাঙড় থেকে কারা কীভাবে লিড নেয়, কারণ ওখানে যাদবপুরে আইএসএফ ক্যান্ডিডেটও দাঁড়িয়েছেন। ফলে কোন জায়গায় দাঁড়িয়ে নৌসাদ কি ভোটটা টেনে নিয়ে যেতে পারবেন, মুসলিম ভোটটা তার বাক্সে, নাকি সেই ভোটটা অনেক বেশি সৃজনের বাক্সে চলে যাবে, এবং সারা পশ্চিমবঙ্গের রাজনীতিতে উনি কতটা ফ্যাক্টর হতে পারবেন। দেখুন, একটা এমনি ফুরফুরা শরীফের যে ক্ষেত্র বলতে পারেন, বা যেখানে ফুরফুরা শরীফের কথা চলে, বা সেটা অনেকটা হুগলি এবং দক্ষিণ 24 পরগনার মধ্যেই স্থিমিত বলা যেতে পারে, বা কয়েকটা জায়গায় উত্তর 24 পরগনার কিছু অংশ হয়তো আছে আমডাঙ্গা বা ওই জায়গায়, কিন্তু সেটা মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর এইসব এলাকায় কতটা, সেটা তো নিশ্চয়ই এবার নৌসাদ পা ফেলার চেষ্টা করছেন, আমরা দেখতেই পাবো। কারণ ইতিমধ্যেই যে খবরটা বাজারে আসছে সেটা হচ্ছে যে সংখ্যালঘু ভোট ব্যাংকের একটা শিফট বলছে যে এটা নাকি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, যেটা আমরা দেখেছিলাম সাগরদিঘি নির্বাচনের পর। তো শিফটটা যদি হয়, সেটা যদি আপ টু মালদা, মুর্শিদাবাদ, রায়গঞ্জ বা এইসব জায়গায় হলে, সেটা বেশিরভাগই তার ফল লাভ করে চলে যাবে কিন্তু কংগ্রেস, এবং কংগ্রেসের সাথে সিপিএম। এবার যখন দক্ষিণবঙ্গে আমরা ঢুকতে শুরু করেছি, দক্ষিণবঙ্গের ভোট ঢোকা শুরু হয়ে গেছে, সেটার কি ফল আইএসএফ পাবে? সেটা কি হুগলি, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনার কিছু অংশে কি আইএসএফ তার ফল লাভ করবে? এই মুহূর্তে তো সেটা বলা সম্ভব নয়। ফলে ওই যে বললাম, কিছু ভোট কিছু নেতাকে সামনে নিয়ে আসে, কিছু নেতা তলিয়ে যান। ফলে এই ভোটের পর নৌসাদ সিদ্দিকী যে জনমানসে সংখ্যালঘুদের মধ্যে অন্যতম বড় জায়গা করে নিয়েছিলেন, সেটাকে তিনি আরও কনসলিডেট করবেন? তিনি কি সেটা আরও এগিয়ে নিয়ে যাবেন? নাকি ভোটের বাজারে ভোটের ফল হওয়ার পর দেখতে পারবো যে মুসলিম ভোট, সেটা তৃণমূল কংগ্রেস, যেমন ধরো আমরা লাস্ট ইলেকশনে দেখেছিলাম তৃণমূল কংগ্রেসই বেশিরভাগ আসন পেয়েছিল বা ভোট পেয়েছিল, তাই জন্য তারা 213টা আসন লাভ করে। কিন্তু এবার যদি তৃণমূল কংগ্রেসের থেকে মুসলিম ভোটটা সরে যায়, তাহলে তার ফলটা কে করবে? অ্যাটল কি নৌসাদ কোনো পাবেন না? তার সিংহভাগ নিয়ে চলে যাবেন সিপিএম আর কংগ্রেস। কারণ সিপিএম খুব আশাবাদী, আমি জানি না, দেখুন প্রত্যেক দলই তার মতো করে আশা তো করবেই, রাজনীতি করতে নেমেছে। সেখানে সিপিএমের আশা অনুযায়ী তার সিপিএম এক নেতার সঙ্গে কথা বলা হচ্ছিলাম, তিনি আবার সিপিএমের খুবই ইনফ্লুয়েন্সিয়াল নেতা পশ্চিমবঙ্গের মধ্যেখানে। তার কিন্তু যেহেতু অফ দ্য রেকর্ড কথা হচ্ছে, আমি তার নামটা বলছি না, তিনি তার অ্যাকর্ডিং টু তাদের নাকি সার্ভেতে এসেছে 10% ওপর সংখ্যালঘু ভোট সুইং করছে। এটা তাদের সার্ভে, এখনও পর্যন্ত এটা তাদের ইন্টারনাল সার্ভে। সেটা উপরে দাঁড়িয়ে তারা কত শতাংশ ভোট পাবে সেটা তারা মাপার চেষ্টা করছে। আমি সেটা অ্যাটল আর কি তাদের যে সার্ভে সেটা মিলছে কি না সে তো জানার উপায় তো নেই, সেখানে কোনো মাপদণ্ড নেই। সেটা জানতে হলে আমাদের 4 তারিখের দিকেই লক্ষ্য রাখতে হবে। তারপরে নৌসাদ, আমি জানি না নৌসাদেরও নিশ্চয়ই কোনো সার্ভে আছে, কিন্তু নৌসাদ দুদিক থেকেই কিন্তু ভোঁতা করে ফেলেছেন। একদিকে তিনি
একা হয়ে গেছেন, তার চারপাশে কেউ নেই। আর দ্বিতীয়ত, যে আক্রমণের তেজ ছিল সেটা কিন্তু আপাতত নওশাদ সিদ্দিকীর থেকে সম্পূর্ণ হওয়া। উনি করছেন, নানা জায়গায় জনসভা করছেন, উনি ঘুরছেন, কিন্তু সেটা কি জনমানুষে বা মুসলিমদের মধ্যে কতটা প্রভাব ফেলেছে? ফলে এবারের নির্বাচনের পর নওশাদ সিদ্দিকী রাজনৈতিক ভবিষ্যৎ কি আরও কঠিন জায়গার মধ্যে তিনি নিজেকে নিয়ে গেলেন? জানতে হলে 4 তারিখের অপেক্ষা। আপনারা দেখতে থাকুন এই চ্যানেল। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।